ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 31তম আসরের। জমকালো আয়োজনে মাতোয়ারা বিশ্ব। বাংলাদেশের নেতৃত্বে গলফার সিদ্দিকুর রহমান। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটকের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক। অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করার উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক রিজার্ভে চুরি হওয়া অর্থ ফেরতের আশ্বাস ফিলিপিন্স প্রেসিডেন্টের। উদ্ধার হওয়া $1.5 কোটি শিগগিরই পাওয়ার আশা। রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার। এখনও নিখোঁজ 2 জন। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 75তম প্রয়াণ দিবস। 4000-এরও বেশি চিত্রকর্মের স্রষ্টা রবীন্দ্রনাথ এই মাধ্যমে এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ। শুরুতে অলিম্পিক আসরের খবর। নানা সমালোচনা আর বাধা বিপত্তির পরও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রিও অলিম্পিকের যাত্রা। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞের 31তম আসরের শুরুটা হলো ঠিক যেভাবেই আয়োজকরা চেয়েছিলেন সেভাবেই। ছিল ব্রাজিলিয়ান ইতিহাসের প্রদর্শনী ও ঐতিহ্যের নিদর্শন, আরও ছিল আমাজনীয়দের সভ্য হয়ে ওঠার গল্প। শিল্প সংস্কৃতির স্বরূপ বর্ণনা থেকে বিশ্ব পরিবেশ যে বিপর্যয় ঘটছে তাও দেখানো হয়েছে এই আড়ম্বর উদ্বোধনীতে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, গলছে বরফ, টিকে থাকাই হয়ে উঠছে কঠিন থেকে কঠিনতর। সেখানে হাজারো প্রতিকূলতা পাশ কাটিয়ে অঙ্কুরোদ্গম হলো ছোট্ট একটি বৃক্ষের। এজন্য ব্রাজিলে অলিম্পিক আয়োজনের গল্পের প্রতীকী রূপ, শত কাঠিন্যেও সফল হবার প্রমাণ। আর সফলতার উদযাপন ছিল আলোকধারায় ভরা। চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে মারাকানার রঙ্গমঞ্চ। নিজের বিশালতার মাঝে ব্রাজিলের শত সহস্র বছরের ঐতিহ্য লালন করে আসছে আমাজন। কালের বিবর্তনে সেই আমাজন অঞ্চলের সভ্যতার পথে বিবর্তনের গল্প দিয়ে শুরু হয় রিওর মহাযজ্ঞ। এরপর শুরু হয় অ্যাথলিটদের মাঠে ঢোকা। মারাকানার বুক জুড়ে শত সহস্র অ্যাথলিটদের মাঝে ছিল লাল সবুজের পতাকাও, যা সগর্বে বহন করছিলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। তুমুল করতালি আর জয়ধ্বনি ওঠে শরণার্থী দলের জন্য। জীবনযুদ্ধে যারা আজন্ম লড়াই করে যাচ্ছেন, ভালোবাসায় সহমর্মিতায়, তারাই প্রতিনিধিত্ব করেন বিশ্বজুড়ে 65 মিলিয়ন শরণার্থীর। শুধু পরিবেশ বিপর্যয় নিয়ে কথার তুবড়ি ছোটানো নয়, প্রত্যেক অ্যাথলিটের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়, যা তারা নিজেরাই রোপণ করবেন। অ্যাথলিটরা মাঠে ঢোকার পরপরই উন্মোচিত হয় অলিম্পিকের লোগো, তাও কিনা গাছের তৈরি। পুরো অনুষ্ঠানের বার্তাই যে ছিল পরিবেশ রক্ষা, সে বার্তা ছড়িয়ে দিতে চাইলেন বক্তারাও। নিউজম্যান থেকে শুরু করে থমাস দলে অলিম্পিকের মশাল প্রজ্বলনের দায়িত্ব নেন ব্রাজিলের বিখ্যাত ম্যারাথনবিদ ভান্দেলরেই কর্দেইলো দি লিমা। শেষ দৃশ্যে আবারও আতশবাজির নানা রঙের মিশেলে উজ্জ্বল হয়ে ওঠে মারাকানা। জানান দিয়ে যায় রিও ডি জেনিরোর 17 দিনব্যাপী উৎসবের। প্রাইস দিয়ে রীতিমা যেন তার সুবিশাল উচ্চতা থেকে উপভোগ করছিলেন এই বর্ণিল নান্দনিকতার ব্রাজিলিয়ান আভিজাত্য। রাহেল মাসুদ, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হেলালুজ্জামান তালুকদার লালু, আপসিয়া, জনাব আপসিয়া সুনামগঞ্জ, জনাব নুরুল হুদা চাঁদপুর, সৈয়দ মেহেদি আহমেদ রুমি, আব্দুল হালিম, এম.এ. কাইয়ুম, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইসমাইল জাবিউল্লাহ, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সুজাউদ্দিন আহমেদ,
আব্দুর রশিদ, ব্যারিস্টার হায়দার আলী, ব্যারিস্টার জিয়াউর রহমান, অধ্যাপিকা তাজমেরি ইসলাম, অধ্যাপিকা ডক্টর শহীদা রফিক, অ্যাডভোকেট রাজ্জাক খান, রোজি কবির, গোলাম আকবর খন্দকার, কাজী আসাদ, কবির মুরাদ, অধ্যাপক শাহজাহান মিয়া, একরামুজ্জামান, ফজলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালি, নাজমুল হক নান্নু, তামিরা রুশদি লুনা, ডক্টর এনামুল হক চৌধুরী, ডাক্তার সিরাজুল ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, সঞ্জীব চৌধুরী, আব্দুল হক সিলেট, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট আফজাল এইচ খান, অ্যাডভোকেট কামরুল মুনির, অ্যাডভোকেট বুরহান উদ্দিন, প্রফেসর ডাক্তার আব্দুল বায়েস ভুঁইয়া, আফরোজা খান রিতা, আব্দুল সালাম ঢাকা মহানগর, ময়নুল ইসলাম শান্ত, মোহাম্মদ শাহজাদা মিয়া, এস এম ফজলুল হক, কর্নেল অবসরপ্রাপ্ত এম এ লতিফ, ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সৈয়দ আলমগীর হুসেইন MBA, আমিনুল হক FCA। এবার আমি আপনার ভাইস চেয়ারম্যানদের নাম, জি, তিয়াত্তর। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান, ইলেক্টেড হয়েছেন কাউন্সিলে জানেন। ভাইস চেয়ারম্যান বিচারপতি TH খান, ভাইস চেয়ারম্যান M মুর্শেদ খান, ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান মিসেস রাবিয়া চৌধুরী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মীর নাসিব, ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, ভাইস চেয়ারম্যান ডক্টর ওসমান ফারুক, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আলম, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের নাম ঘোষণা করছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। যাচ্ছি পরের সংবাদে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে সম্প্রতি আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক এক শিক্ষার্থী কারাগারে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ছাত্রদের আটক হওয়ার ঘটনায় পুরো ক্যাম্পাসে বিরাজ করছে আতঙ্ক। তবে যাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তারা সবাই অনিয়মিত ছাত্র বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। এই পরিস্থিতিতে অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করছে কর্তৃপক্ষ। আব্দুল আহাদের রিপোর্ট।
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত বুধবার রাতে সিলেট নগরী থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র জুয়েল আহমদকে আটক করে র্যাব। এর একদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফাদ আহমদ নাহিদকে ধরে নিয়ে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা থেকে আগত এই ইউনিট 18 জুলাই একই বিভাগের আরেক ছাত্র আব্দুল আজিজকে আটক করে। ঘন ঘন শিক্ষার্থী আটকের খবরে ক্যাম্পাসে বিরাজ করছে আতঙ্ক। শিখতে আসি, জানতে আসি, সো এখানে চলাফেরাটা সবচেয়ে মুক্ত এবং সবচেয়ে সিকিউরেট হওয়া উচিত। বাট এখন দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে নাই। সবাই মোটামুটি একটু উৎকণ্ঠার মধ্যে আছে যে কি হচ্ছে। ওরা তো অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, হঠাৎ এরকম হইতেছে, কেন হইতেছে? ভর্তি পরীক্ষায় সেরা মেধাবীরাই সুযোগ পায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু এই বিভাগের শিক্ষার্থীরা কেন জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে জানতে চাইলে বিভাগীয় প্রধান জানান, যারা ধরা পড়ছে তারা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিত না। দেখা গেছে যে ওরা রেজিস্ট্রেশন করছে কিন্তু পরীক্ষা দেয় নাই বা পরীক্ষা দিচ্ছে ফেল করছে, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। তো যার জন্য তাদের সাথে অন্যান্য জিনিস কি কাজ করতেছে সেটা জানার কোনো আমাদের সুযোগ থাকে না। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক শিক্ষার্থী আটকের পর নড়ে চড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না এমন শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইতোমধ্যে বিভাগীয় প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে আমাদের একটি ভিজিলেন্স টিম করা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা যদি অনুপস্থিত থাকে তাদের গার্জিয়ানদের সাথে আলোচনা করে বা অন্য কোনো জায়গায় তারা আছে কিনা সেইভাবে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করব। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 26টি বিভাগে 10,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে, আর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা সহস্রাধিক। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গত সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ট্রলারডুবি হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ট্রলারটি কালুখালীর হরিণবাড়িয়া থেকে 20 জন যাত্রী নিয়ে সাধারচর এলাকায় যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে ট্রলারটি ডুবে যায়। এই সময় ট্রলারের বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 7 জন। পরে আজ সকালে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার করে। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধায় বন্যার পানিতে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে থাকায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। উজানের দেশগুলো আন্তর্জাতিক নদী আইন না মানায় কারণ বলছেন বিশিষ্টজনরা। শিল্পের নানা মাধ্যমে পরিভ্রমণ করে হয়েছিলেন স্বমহিমায় উদ্ভাসিত। বয়স যখন 63-এর কোঠায়, তখন নতুন করে বাঁধা পড়লেন রং ও রেখায়। সৃষ্টি করলেন 4000-এরও বেশি চিত্রকর্ম। চিরন্তন অবয়বকে বদলে দিয়ে রেখায় ও রঙে তিনি নিয়ে এলেন বৈচিত্র্য ও আধুনিকতা। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির 75তম মহাপ্রয়াণ দিবসে তার চিত্রচেতনার খানিকটা তুলে ধরেছেন তরিকুল ইসলাম সৌরভ। শিশুরা যেমন মনের আনন্দে যখন যা মনে আসে তাই ড্রয়িং খাতায় আঁকে, রবির চিত্রশিল্পের শুরুটা তেমনি ভাবে, শিশুদের মতো, তবে শিশু সুলভ নয়। তখন 1920-এর দশকের শেষ ভাগ। বিশ্ব সাহিত্য ও চিত্রকলার জগতে চলছিল ভাঙা গড়ার খেলা, আর তাতেই নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো। রবিও অস্বীকার করে বসলেন শিল্প ও সুন্দরের কবিগুরুকে। চিত্রকর্মে আমরা যে রবীন্দ্রনাথকে পাই তা আমাদের চেনা শুদ্ধ ও সুন্দরের সাধক রবি নয়, বরং একান্তই বিপরীত। উনি ওনার ছবিগুলিতে একটা রহস্য তৈরি করেছেন, যেটা আমার মনে হয় যে চাওয়া পাওয়ার যে অভিব্যক্তিগুলি থাকে, যেটা অক্ষরে কথায় উনি লিখেননি, সেটা উনি এই রং দিয়ে, টেক্সচার দিয়ে উনি সেটা প্রকাশ করেছেন। রেখার আবেশে তিনি ফুটিয়ে তুলেছেন বহু অবয়ব। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই চেনা মুখ, ছায়ার আড়ালে কেমন যেন আড়ষ্ট, যেন অনেক কিছু বলার আছে। ভীষণ রকম বাংময়, তবে বিষণ্ণ। ক্রমাগত বিষণ্ণ এই মুখগুলো তিনি এঁকেছেন বারে বারে। এসব ছবি নিয়ত ভাঙা গড়ার এক আশ্চর্য উপলব্ধির মাঝে আমাদের দাঁড় করিয়ে দেয়। তবে লাল রঙের পাশে সরাসরি কালো বা কোনো গাঢ় অন্ধকার রং ব্যবহার করতে রবি মানসিক দোলাচলের মধ্যে পড়েছেন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন তার বর্ণান্ধতার কথা। এই সীমাবদ্ধতাও রবির চিত্রকে নিঃসন্দেহে দিয়েছে ভিন্নতা। দুটো কালারের
ফাঁকে একটা অংশ রেখে গেছেন শুরু একটা লাইন করে, যেটাতে উনি ওনার যে ফর্মটাকে উনি বুঝাতে চাচ্ছেন ফর্মটাকে বুঝিয়েছেন। এইটাও সেই সময় আধুনিক শিল্পকলার যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছিল সেখানে উনি ছুঁয়ে গেছেন। জীবনকে নানাভাবে রেখা ও রঙে ফুটিয়ে তুলেছেন রবি। তিনি অসুন্দর আর দুঃস্বপ্নকে চিত্রিত করেছেন জীবনকে ভালোবাসেন বলেই। জীবনের সংকটে সংশয়ে কবির চেতনাই আমাদের আশ্রয়, তাই তো প্রতিদিনই তার জন্ম। প্রতিটি 22শে শ্রাবণই যেন আমাদের 25শে বৈশাখ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সাইবার আক্রমণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলার ফিরিয়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশকে ফিলিপিন্স সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ফিলিপিন্স সরকারের কাছ থেকে লিখিত বিবৃতি পাওয়ার পর ম্যানিলার মাকাতি শহরে বাংলাদেশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। এ সময় তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল 4 দিনের জন্য ম্যানিলা সফরে আসেন। ফিলিপিন্সে উদ্ধার হওয়া 1.5 কোটি ডলার শিগগিরই বাংলাদেশ ফেরত পাবে বলে আশা প্রকাশ করে দলটি। তবে ফিরে পেতে দেরি হবে ক্যাসিনো চলে যাওয়া অর্থ। এ সময় গোমেজ আরও জানান, চুরি হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে রদ্রিগো দুতের্তের সাথে আলোচনার জন্য ফিলিপিন্স সফরে আসতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ফিলিপিন্স সরকারের কাছ থেকে আমরা একটি লিখিত বিবৃতি পেয়েছি অর্থ ফেরতের ব্যাপারে। প্রেসিডেন্ট দুতের্তে আমাদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। অর্থ ফেরতের এ দায়ভার ফিল্ডেমেরও নিতে হবে। চুরি হওয়া অর্থ উদ্ধারে ফিলিপিন্সের ডিপার্টমেন্ট অব জাস্টিস, অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল আর বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। স্থাপনের 4 মাসের মধ্যে বেহাল দশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লা ফেলার বিনগুলোর। সমন্বিত উদ্যোগ ও নগরবাসীর সচেতনতার অভাবে উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে বলে মত নগরবিদদের। তবে বিন রক্ষায় সিসিটিভি সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ময়লা আবর্জনা বিনে ফেলুন। রাজধানীর একটি এলাকার এই ওয়েস্ট বিনটির গায়ে এমন কথা লেখা থাকলেও এটি ব্যবহৃত হচ্ছে এক দোকানির ব্যক্তিগত কাজে। শুধু এই বিনটি নয়, যথাযথ ব্যবহার হচ্ছে না রাজধানীর 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে বসানো 8000-এর অধিক ওয়েস্ট বিনের বেশিরভাগই। কেউ ময়লা ঢালা ফালায় না ফালালে আমি ওই কয়টা পান রাখে যাই। ডাস্টবিন ছিল লয়ে গেছে চোররা, এমন হিরণ চিমন হচ্ছে কাঙ্গালি টাঙ্গালি লয়ে যেমন। এর মধ্যে এরকম অসংখ্য ওয়েস্ট বিনের ঢাকনা খুলে নেওয়া হয়েছে। কোনোটির অবস্থা নাজুক, আবার কোথাও কোথাও চুরি হয়ে গেছে পুরো বিনটাই। ময়লা ফেলা হবে ওয়েস্ট বিনে আর পরিচ্ছন্ন থাকবে নগর। হবার কথা ছিল এমনটাই, কিন্তু এই ওয়েস্ট বিন চুরি হবে অথবা এর যাচ্ছে তাই ব্যবহার হবে এমনটা হয়তো ভাবেননি কেউ। কারণ হিসেবে অব্যবস্থাপনা আর মানুষের অসচেতনতাকে দুষলেন নগর পরিকল্পনাবিদরা। আমরা সামাজিক বনায়নের মতো বনায়ন করতে পারছি যেখানে আশেপাশের সমাজ এই বনায়নের সাথে যুক্ত হয়, কিন্তু নগর উন্নয়নের এই সমস্ত কাঠামোগত উন্নয়নের কাঠামোর সাথে মানুষকে, তার প্রতিবেশীকে, তার প্রতিবেশকে যুক্ত করতে পারছে না। ওয়েস্ট বিনগুলো রক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনটা সিসিটিভির আওতায় নিয়ে আসা। তো আমরা যে বিনগুলো লাগাবো এই বিনগুলো যেন ওই সিসিটিভির আওতার মধ্যে থাকে। আশেপাশে যে বিনগুলো এখন বানাবো সেই বিনগুলোকে একটা স্পেশাল কোড লাগানোর চেষ্টা করছি, তার মধ্যে এমবোস করে, সো দ্যাট যে কিনবে যে এই ধরনের এমবোস করা জিনিস যেন কেউ না কেনে, এটা শাস্তিযোগ্য অপরাধ হবে। পরিচ্ছন্ন ঢাকা করতে 5 কোটির বেশি টাকা ব্যয়ে গত এপ্রিলে রাজধানীর বিভিন্ন স্থানে ওয়েস্ট বিন বসাতে শুরু করে সিটি কর্পোরেশন। সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সচেতনতা তৈরির মাধ্যমে এ উদ্যোগ সফল হবে বলে মত সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে সব ধরনের চাল ও বোতলজাত সয়াবিন তেলের দাম। মিল মালিকরা চালের দাম বাড়ানোয় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে পাইকারি বাজারে কিছুটা কমেছে খোলা চিনির দাম। রাজধানীর মোহাম্মদপুরে কৃষি বাজার ঘুরে রিপোর্ট করেছেন শুভ খান।
বাজার ঘুরে দেখা গেল গুটিসন্না সহ সব ধরনের মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 29 টাকায়, আর কেজিতে 1 থেকে 2 টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 44 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেওয়ার কারণেই এই বাড়তি দাম। তাদের দাবি, চলতি বছরের 5 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরকার ঘোষিত ধান চাল সংগ্রহ কর্মসূচির কারণে মিলে ধানের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিল পর্যায়ে সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলেও জানান তারা। চাউলের দাম খুব একটা আহামরি বাড়ছে এরকম না, ওই কেজিতে 1-2 টাকা এরকম বাড়ছে। তারা বলতেছে তাদের ধানের দাম বেশি, আগে থেকে ধানের দাম বাড়ছে, তাতে ওনাদের পোষায় না, তাই ওনারাও বাড়াইছে। পাইকারি বাজারে কেজিতে 10 টাকা বেড়ে মানভেদে রসুন বিক্রি হচ্ছে 148 টাকায়। বেড়েছে আদার দামও, তবে গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। গেল সপ্তাহে যে আদাটা ছিল 25 থেকে 26 টাকা, এই সপ্তাহে 7 থেকে 8 টাকা বাড়ছে। আদাটা একটু আমদানি কম হওয়ার কারণে আদার বাজারটা একটু বাড়ছে, আর রসুনের বাজারটা একটু বাড়ছে। গেল সপ্তাহে বেশি আমরা 140 টাকা, এই সপ্তাহে হয়েছে 148 থেকে 50 টাকা। আর এলচি পেঁয়াজের বাজারও ঠিক আছে 20 থেকে 22 টাকা, আর আলুর বাজারটা আগের ভাবে আছে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে চিনির দাম। বিক্রেতারা জানালেন কোনো কারণ ছাড়াই চলতি সপ্তাহে প্রতি লিটারে 2 টাকা বেড়েছে বোতলজাত সয়াবিনের দাম। বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে প্রশ্ন করেও কোনো সদুত্তর পাননি বলে অভিযোগ করেন তারা। তবে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে আগের দামেই। চিনি আপনার গত সপ্তাহের তুলনায় আপনার 1 টাকা করে কমছে। গত সপ্তাহে আমাদের এখানে বস্তা ছিল আপনার 3300 টাকা, আজকে চলতেছে 3230 থেকে 3250। লুজ তেলের দাম যখন বাড়ে তখন কোম্পানি 1 টাকা বা 2 টাকা লিটারে বাড়ায়, যে পরিমাণে বাড়ে, কিন্তু লুজ তেলের দাম তো বাড়ে নাই। তো কেন যে কোম্পানি বাড়াইলো এই কথাটা জানতে পারলাম না আসলে। গেল সপ্তাহের তুলনায় মুগ ডাল কেজিতে 2 থেকে 3 টাকা বাড়লেও অন্যান্য ডাল সহ মশলার দাম স্থিতিশীল রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, পিরোজপুরের আটঘরে বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট। ফড়িয়া ও মহাজনদের দৌরাত্মে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কারিগরদের, সরকারি সহযোগিতা দাবি। বৃষ্টির পানির সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে বন্যা কবলিত গাইবান্ধার মানুষ। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার পানির নিচে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসী মানুষ। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় বললেও সংসদ সদস্য বলছেন উল্টো কথা। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন উজানের দেশগুলো আন্তর্জাতিক নদী আইন ও পানি বন্টন নীতিমালা না মানায় ভাটি অঞ্চলের মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। উজানের ঢল আর বৃষ্টির পানির প্রবল চাপে নদ নদীগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় গাইবান্ধায় মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বাড়ি, ঘর আর উঠানে কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। ডুবে যায় হাট বাজার, রাস্তাঘাট। বানের জলে তছনছ সাজানো গোছানো সংসার। অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে বাঁধে আশ্রয় নেয়। আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য অসহায় এসব মানুষের পাশে খড়কুটো হয়েও দাঁড়ায় না কেউ। তাই দুঃখ, কষ্ট আর দুর্ভোগের শেষ নেই বানভাসী এসব মানুষের। টয়লেট যেতে অসুবিধা, আমরা হয়তো পানি অভাবে মনে কর পাকশাক করতে পারছি না। 3 কিলোমিটার হবে, যা বাজারে যাচ্ছি, যা পানি আনতেছি। কোনো চেয়ারম্যানের পাইনি, মেম্বারের পাইনি, কারোই কোনো সাহায্য পাইনি এখন পর্যন্ত। বিশিষ্টজনেরা বলছেন উজানের দেশগুলো আন্তর্জাতিক নদী আইন ও পানি বন্টন নীতিমালা না মানায় বারবার ভাটি অঞ্চলের মানুষগুলোকে দুর্ভোগে পড়তে হচ্ছে। উন্নয়ন কর্মীরা বলছেন বন্যার পূর্বাভাস দেয়া হলে সাধারণ মানুষ এতটা ক্ষতির সম্মুখীন হতো না। আন্তর্জাতিক নীতিমালা অনুসারে যে পানি আমরা পাবো সেটি আসলে আমরা চাই। আমরা যখন বর্ষা মৌসুম, শুকনো মৌসুমে যেরকম পানি পাওয়ার কথা সেটাই আসলে আমরা পেতে চাই। গভর্নমেন্টের এবং সরকারি বেসরকারিভাবে একটা প্রস্তুতি থাকা উচিত যে তারা আসলে মানুষগুলি বন্যা আক্রান্ত হলে কোথায় তোরা যাবে বা থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয়। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি সরকার বন্যা কবলিত মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। ফুলছড়ি উপজেলা 95 ভাগই পানির নিচে, যত সামান্য বরাদ্দ এটা দিয়ে আসলে এই এত বড় জনগোষ্ঠীর মাঝে মোকাবেলা করা খুব দুষ্কর হয়ে পড়েছে। যে রিলিফ আমাদের দেওয়া হয়েছে এবং প্রতিদিন যে রিলিফ আসছে সেইটা ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে বিতরণ করতে পারি একটি লোকও না খেয়ে থাকবে না। গাইবান্ধার 4 উপজেলায় প্রায় 3 লাখ মানুষ বন্যা কবলিত হয়। সরকারের পক্ষ থেকে প্রায় 1000 মেট্রিক টন চাল ও নগদ 34 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পিরোজপুরে অতি বৃষ্টি ও জোয়ারে লবণাক্ত পানিতে নষ্ট হয়ে গেছে আমন বীজতলা। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলার 650 হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়।
তবে টানা বৃষ্টি ও নদী থেকে আসা লবণ পানির জোয়ারে ভেসে গেছে অধিকাংশ আমন বীজতলা। এই অবস্থায় আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের। এবছর জেলায় 5,292 হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে চারা রোপণ করা হয় 5,800 হেক্টর জমিতে। ধান পচে যায় আবার ফলায়, ধান পচে যায় আবার ফলায়, বীজ পড়ে পানিতে জাগাইতে পারতেছে না। আমরা এখন ধান ফালাবো কই, পানিতে তো কোনো জায়গায় শুকনো নাই, কিন্তু আর যে এখন যে ধান ফালাই যে লাগামু সেরকম তো কোনো সময়ও নাই। 27 বিঘা জায়গা বীজ করছি 5-6 জায়গায়, আর সব ধ্বংস হয়ে গেছে। কোনো কৃষকের যদি নিচু বীজতলা থেকে থাকে তারটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা বললাম তো 194 হেক্টর বীজতলা আমাদের ক্ষতি হয়েছে ঈদের সময়, ওই সময় হঠাৎ বৃষ্টিতে। পরবর্তীতে সেটা কিন্তু পানি নেমে গেছে হঠাৎ করে এবং মেকআপ হয়েছে। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন জানান, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে প্রায় 2 কিলোমিটার এলাকা ঘুরে ফেরিগুলো চলাচল করছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে যানবাহন পারাপারে। এদিকে সময় বেশি লাগায় ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে পিরোজপুরের আটঘর কুড়িয়ানায় বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট। জেলার হাজারো মানুষ এখন ব্যস্ত নৌকা তৈরি ও কেনা বেচায়। তবে ফড়িয়া ও মহাজনদের দৌরাত্মে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না নৌকার কারিগররা। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধি জিয়াউল হক এর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে নদ নদী বেষ্টিত বরিশাল বিভাগের গ্রাম অঞ্চলে যাতায়াতে নৌকাই প্রধান বাহন। কম খরচে পণ্য পরিবহন ও যাতায়াতে এ বাহনকেই বেছে নেন মানুষজন। এবারও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা গ্রামে বসেছে দেশের সর্ববৃহৎ নৌকার হাট। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ছোট বড় নৌকা। সপ্তাহে শুক্র ও সোমবারে এ হাটে আসেন বরিশালের বিভিন্ন এলাকার মানুষ। আমাকে বিল অঞ্চলে নৌকা ছাড়া আমাকে চলার কোনো পথপথ নাই। পানি এমন জায়গা আছে তার নেই, একবারে দিয়ে আরেকবারে যাইতে লেখার নৌকার দরকার, আর রাস্তাঘাট তো নাই। পানি যদি বাড়তি হয় নৌকার দামও বাড়তি হয়, পানি কমে গেলে নৌকার দামও কমে যায়। দিন দিন চাহিদা বাড়ায় জেলার স্বরূপকাঠি, নাজিরপুর ও কাউখালী উপজেলার মানুষেরা নৌকা তৈরিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। কিন্তু বেচাকেনা ভালো হলেও আর্থিক সামর্থ্য না থাকায় ফরিয়াদের কবলে পড়ে ভাগ্য বদল হচ্ছে না বলে অভিযোগ তাদের। এবার দাম বেশি, এখন নৌকা 35,000 আমরা বিক্রি করি। আমার বাধ্যতা করেছে, আমরাও করছি। আজকের আড়েও ধরেন 20 খান নৌকা নিয়ে আসছি আটঘর কুড়িয়ানা। আমাদের ওখানে এই ব্রিজ নৌকা বানায় অনেক লোক আছে, প্রায় 1,500-2,000-এর মতো পরিবারের পিছনে খাবে। তবে মহাজন ও ফরিয়াদের দৌরাত্ম্য কমাতে নৌকার কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানালেন বিসিকের এ কর্মকর্তা। যারা এই কাজে জড়িত আছে তারা স্থানীয়ভাবে চড়া সুদে তার ঋণ গ্রহণ করে। বিসিকে তারা যদি আবেদন করে, তারা যে সহজ শর্তে লোন পায় না যে অভিযোগ করেছে সে অভিযোগটা সত্য নয়। বিসিকে আবেদন করলে আমরা তাকে সহজ শর্তে তাদের লোন দিয়ে দেব। জেলার 3টি উপজেলার অন্তত 5,000 মানুষ বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, পিরোজপুর। দেশের বাইরের খবর। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রোয়ানের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মক দগ্ধ হয় আর অন্তত 6 জন। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় কিউবা লিবার ক্লাব নামের ওই বারটিতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। জন্মদিনের মোমবাতি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। নিহত সবার বয়স 18 থেকে 25-এর মধ্যে। স্থানীয় গণমাধ্যম জানায়, আগুন ছড়িয়ে পড়ার আগে বারটিতে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনার পরপরই দমকল কর্মীদের কয়েকটি ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ। রিও অলিম্পিকের প্রথম দিনেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের নারী আর্চার শ্যামলী রায়, কিন্তু বাছাই পর্বেই বাদ পড়েছেন তিনি। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1টায় বাছাই পর্বের রিকার্ভ বো ইভেন্টে মোট 64 জন প্রতিযোগীর মধ্যে 600 পয়েন্ট নিয়ে শ্যামলীর অবস্থান 53তম। 669 পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ার চাও মিসন। এবারের অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটরা মোট 5টি ডিসিপ্লিনে অংশ নেবেন। 8 আগস্ট শুটিং রেঞ্জে লড়াইয়ে নামবেন দেশ সেরা শুটার আব্দুল্লাহ বাকি। আর 11 আগস্ট রিও অলিম্পিক গলফ মাঠে দেখা যাবে টাইগার গলফার সিদ্দিকুরকে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 31তম আসরের জমকালো আয়োজনে মাতোয়ারা বিশ্ব। বাংলাদেশের নেতৃত্বে গলফার সিদ্দিকুর রহমান। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটকের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক, অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করার উদ্যোগ। রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 2 জন। গাইবান্ধায় বন্যার পানিতে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে থাকায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। পিরোজপুরে লবণাক্ত পানিতে নষ্ট আমন বীজতলা, ক্ষতির মুখে কৃষক। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 75তম প্রয়াণ দিবস। গান কবিতার সাথে 4000-এর বেশি চিত্রকর্মে এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়-নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।